তোমার নামে লেখা চিঠি, কলমে নওরিন মুনতাহা হিয়া, পর্ব 14। সাফায়াতের মৃত্যু। রাত প্রায় 9টা। ইনায়া নিজের রুমে বসে আছে, তার হাতে এসএস কোম্পানির কাগজ। দুপুরে আসিফ তাকে যে এসএস কোম্পানির ইনফরমেশন দিয়েছে তার কাগজ বেশ মনোযোগ সহকারে দেখে যাচ্ছে ইনায়া। সাফায়াত নামটা যখন থেকে শুনেছে ইনায়া, তখন থেকে তার মনে হচ্ছে যে এই নামটা তার বড্ড বেশি পরিচিত, কিন্তু ইনায়া স্মৃতিচারণ করতে পারছে না এই মানুষটা আসলে কে। ইনায়ার হঠাৎ করে কি যেন মনে হয়। সে হাতে থাকা কাগজ রেখে পাশে থাকা টেবিল থেকে ফোন হাতে নেয়। ফোনের কল লিস্টে গিয়ে অরুণা বেগমের নাম্বারে কল দেয় সে। অরুণা বেগম ফোন রিসিভ করে। ইনায়া উদ্বেগ প্রকাশ করে বলে, মামুনি, তোমার কি সাফায়াত নামে কোনো পরিচিত লোক আছে? আচ্ছা, আমার আত্মীয় স্বজনের মধ্যে কি সাফায়াত নামের কোনো লোক আছে? ইনায়ার কণ্ঠে হঠাৎ করে সাফায়াতের নাম শুনে চমকে যায় অরুণা বেগম। আজ প্রায় 15 বছর পর সাফায়াতের নাম আবার শুনেছে অরুণা বেগম। অরুণা বেগম বলে, ইনায়া, তুমি হঠাৎ করে সাফায়াতের বিষয়ে কেন জিজ্ঞেস করছো? আর সাফায়াত প্রায় অনেক বছর আগে মারা গেছে, এখন তো তোমাকে বিরক্ত করার কথা না সাফায়াতের। সাফায়াত মারা গেছে কথাটা শুনে ইনায়া সম্পূর্ণ শকড হয়ে যায়, কিন্তু ইনায়া বুঝতে পারে অরুণা বেগমের সাথে সাফায়াতের পরিচয় ছিল, তার মানে ইনায়ার সন্দেহ সঠিক। ইনায়া বলে, মামুনি, এই সাফায়াত আসলে কে? কি সম্পর্ক ওনার সাথে আমার? আর সাফায়াত কি করে মারা গেছে? ইনায়া, তুমি জানো না সাফায়াত তোমার মামা হয়? তোমার মায়ের মৃত্যুর পর তোমার মায়ের সম্পত্তির জন্য তোমাকে নিজের কাছে জোর করে রাখতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বারণ করে দেই। এরপর কয়েক বছর পর জানতে পারি সাফায়াত একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। অরুণা বেগমের কথা ইনায়ার মাথার উপর দিয়ে চলে যায়। সাফায়াত যদি মারা যায় তাহলে এতদিন এসএস কোম্পানির এমডি হিসাবে দায়িত্ব কি করে পালন করে গেছে? আর সাফায়াত তার মামা ছিল, মানে ইনায়ার নামে যে এসএস কোম্পানি তার নানা লিখে দিয়ে গেছে সাফায়াত সেটা জানতো, যার জন্য ইনায়ার মায়ের মৃত্যুর পর তাকে নিজের কাছে রাখতে চেয়েছিল। ইনায়া তার ভাবনার জগতে হারিয়ে যায়। অন্যদিকে অরুণা বেগম ফোনের অপর পাশ থেকে ইনায়ার কোনো জবাব না পেয়ে অরুণা বেগম বলে, ইনায়া, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন ইনায়া? অরুণা বেগমের কণ্ঠে শুনে ইনায়ার হুঁশ ফিরে আসে। সে বলে, না, কিছু হয় নাই মামুনি, সাফায়াত যে আমার মামা হয় সেটা আমার জানা ছিল না। আচ্ছা, এখন ফোন রাখি, আমার জরুরি কাজ আছে। ইনায়া ফোন রেখে দেয়। সে এখন গভীর চিন্তায় মগ্ন। যদি সাফায়াত অনেক বছর আগে মারা যায় তাহলে ম্যানেজারের কথা অনুসারে এতদিন কোম্পানির সকল মিটিং কে করেছে? আর এসএস কোম্পানির সকল টাকা কার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে? ইনায়ার মাথার যেন এখন হাজার রহস্য ঘুরঘুর করছে, কিন্তু কোনো সমাধান নাই এই রহস্যর। ইনায়ার ভাবনার মাঝে রুমে প্রবেশ করে অরণ্য। অরণ্যর উপস্থিতি ইনায়া বুঝতে পারে না, সে নিজের ভাবনার জগতে হারিয়ে গেছে। অরণ্য রুমে এসে দেখে ইনায়া খুব মনোযোগ দিয়ে কি যেন ভেবে যাচ্ছে। অরণ্য বলে, কি হয়েছে আপনার ইনায়া? এমন মনোযোগ সহকারে কোন ভাবনার জগতে হারিয়ে গেলেন আপনি? ইনায়ার ভাবনার মাঝে অরণ্যর কণ্ঠ শুনে তার হুঁশ ফিরে আসে। পিছনে ফিরে অরণ্যকে দেখে ইনায়া এসএস কোম্পানির কাগজ লুকিয়ে ফেলে। ইনায়ার এমন কাণ্ডে অরণ্য ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে থাকে। অরণ্য বলে, কি এমন করে লুকিয়ে রাখলেন আপনি? উকিল দিয়ে কি ডিভোর্স পেপার রেডি করেছেন আপনি? দেখেন ইনায়া, আমি কিন্তু আপনাকে ডিভোর্স দিব না। বউ ছাড়া থাকা আমার দ্বারা সম্ভব না। অরণ্যর এমন কথা শুনে ইনায়া রহস্যর কথা ভুলে যায়। এই লোকটা সবসময় যে কোনো সিরিয়াস পরিস্থিতিতে ফান করে। ইনায়া রাগী লোকে অরণ্যর দিকে তাকিয়ে বলে, অরণ্য, আপনাকে ডিভোর্স দিতে চাই না, বরং খুন করতে চাই আমি। এখন আমাকে বিরক্ত না করে চলে যান এখান থেকে। ইনায়ার কথা শুনে অরণ্য হাসে। এরপর নিজের পকেট থেকে একটা ট্রেনের টিকিট বের করে। অরণ্য টিকিট ইনায়ার হাতে ধরিয়ে দেয় আর বলে, কালকে সকাল সকাল রেডি হয়ে থাকবে। ট্রেন কিন্তু খুব ভোরে ছেড়ে দেয়, আর রূপনগরে যেতে হলে একমাত্র ট্রেন দিয়ে যাওয়া লাগবে। সো ব্যাগপত্র গুছিয়ে রাখেন এখন থেকে। অরণ্যর কোনো কথা ইনায়া বুঝতে পারে না। সে তার হাতে থাকা কাগজ খুলে দেখে সেখানে ট্রেনের টিকিট রয়েছে। আর অরণ্য এই ট্রেন দিয়ে রূপনগর যাওয়ার কথা কেন বলছে? এই রূপনগর কোথায়? ইনায়া বলে, আপনি আমাকে ট্রেনের টিকিট কেন দিলেন? আর সকাল সকাল রেডি হয়ে কোথায় যাব আমরা? আর রূপনগর কার বাড়ি? ইনায়ার কথা শুনে অরণ্য বলে, ইনায়া, আপনার নানার বাড়ি রূপনগর। কালকে সকালে সেখানে যাব আমরা ট্রেনে করে, যার জন্য টিকিট কিনে নিয়ে এসেছি। আমার নানার বাড়ি রূপনগর, সেটা আপনি কি করে জানলেন? আর আমার নানার বাড়িতে আপনি কেন যাবেন? সাফায়াতের বিষয়ে ইনফরমেশন জানতে হলে রূপনগর যাওয়া দরকার আমাদের। আর এসএস কোম্পানির আসল মালিক মানে আপনার নানার মৃত্যু বা অন্য সব ঘটনার বিষয়ে জানতে হলে রূপনগর যেতে হবে। 3 মাস পর আদালতের রায় দিবে, তখন যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু ফাঁসি হয়ে যাবে আপনার। চৌধুরী বাড়িতে সকলে ডিনার করার জন্য টেবিলে উপস্থিত হয়। অরুণা বেগম রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে টেবিলে সাজিয়ে রাখে। মিলন সাহেব খাবার খাওয়া শুরু করে দেয়। ইভান সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে, এরপর টেবিলে বসে যায়। ইভান খাবার খাওয়া শুরু করে দেয়। মিলন সাহেব বলে, ইভান, বিদেশ থেকে ফিরে তোমার পরিকল্পনা কি? ইনায়ার বিয়ে হয়ে গেছে, তোমার জীবন থেকে সকল সমস্যা দূর হয়ে গেছে। এখন তোমার এই দেশে বা এই বাড়িতে থাকতে কোনো
সমস্যা নাই নিশ্চয়ই। মিলন সাহেবের কথা শুনে ইভান খাবার খাওয়া বন্ধ করে দেয়। ইনায়ার বিয়ের কথা মনে পড়ে যায় ইভানের, যা সে এতদিন ভুলার চেষ্টা করছিল। ইনায়াকে সেই দিন অরণ্যর সাথে দেখার পর থেকে তার ভিতরে এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। ইনায়ার স্মৃতি তার স্বপ্ন জুড়ে বিচরণ করছে। শত চেষ্টা করার পর ইনায়াকে ভুলে যাওয়া ইভানের দ্বারা সম্ভব হচ্ছে না। ইভান শান্ত গলায় বলে, আব্বু, ইনায়া এই বাড়ি ছেড়ে চলে গেছে। এখন এই দেশে বা এই বাড়িতে থাকতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু হঠাৎ করে এই কথা জিজ্ঞেস করার কারণ কি জানতে পারি? মিলন সাহেব একবার অরুণা বেগমের দিকে তাকিয়ে দেখে অরুণা বেগম চোখ দিয়ে তাকে ইশারা করে। মিলন সাহেব গম্ভীর গলায় বলে, চৌধুরী বাড়ির সকল ব্যবসার দায়িত্ব এতদিন ইনায়ার ছিল, কিন্তু এখন ইনায়ার নিজের বিজনেস আছে। অতঃপর আমার ছেলে হিসেবে এই কোম্পানির সকল দায়িত্ব তোমার হবে। তুমি কি কোম্পানির এমডি হিসেবে কোম্পানি জয়েন করতে চাও? মিলন সাহেবের মুখে কোম্পানি জয়েন করার কথা শুনে ইভান অবাক হয়। তার বাবা ইনায়াকে কোম্পানির সকল দায়িত্ব না দিয়ে তাকে এমডি হিসেবে জয়েন হতে বলেছে। ইভানের কথাটা বিশ্বাস হচ্ছে না। ইভান অরুণা বেগমের দিকে তাকিয়ে দেখে অরুণা বেগম নর্মাল হয়ে দাঁড়িয়ে আছে, আর নাতাশা যথেষ্ট মনোযোগ দিয়ে তার খাবার খেয়ে যাচ্ছে। ইভান সকলের মনোভাব ভালো করে বুঝে বলে, আব্বু, কোম্পানির মালিক যেহেতু তুমি, তাই তুমি যা সিদ্ধান্ত নিবে তাই হবে। আর ইনায়া যদি এই কোম্পানির দায়িত্ব পালন করে তাহলে আমার কোনো সমস্যা নাই। ও না হয় আমার কোম্পানির একজন কর্মচারী হিসেবে কাজ করে যাবে, যার জন্য মাস শেষে ভালো স্যালারি দেওয়া হবে ওকে। ইভানের কথা শুনে অরুণা বেগম কথা না বলে চুপ করে থাকতে পারল না। ইভানের অহংকার কোনোদিন শেষ হবে না, যা অরুণা বেগম খুব ভালো করে জানে। অরুণা বেগম বলে, ইভান, তুমি কি বললে? ইনায়া তোমার কোম্পানিতে একজন কর্মচারী হয়ে কাজ করবে? তুমি হয়তো ভুলে গেছো ইনায়াকে। ও অরণ্যরাজ চৌধুরীর বউ, যে এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। আর ইনায়া বর্তমানে এসএস কোম্পানির মালিক, তাই তোমার কোম্পানির চাকরির দরকার নাই ইনায়ার। অরুণা বেগম বেশ গর্বের সহকারে ইভানের সামনে ইনায়ার প্রশংসা করে। ইভানের রাগ হয়। তার মায়ের কথা শুনে সে রাগী চোখে অরুণা বেগমের দিকে তাকিয়ে বলে, আম্মু, তোমার মুখে কি ইনায়ার সুনাম ছাড়া কোনো কথা আসে না? আর ও অরণ্যর বউ হয়ে গেছে বলে কি ওকে মাথায় নিয়ে নাচতে হবে আমার? অরণ্য আমার শত্রু, ওর সাথে তুমি ইনায়ার বিয়ে দিয়ে তুমি ভুল করেছ। অরণ্য আমাদের শত্রু না, ও এই বাড়ির ছেলে। এই চৌধুরী বাড়ির উপর তোমার যতটুকু অধিকার আছে অরণ্য ঠিক সমান অধিকার আছে। আর অরণ্য যথেষ্ট ভালো আর ভদ্র ছেলে, ওর সাথে ইনায়া সুখে থাকবে। আম্মু, তোমার কাছে নিজের ছেলেকে না অন্য সবাইকে ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় তুমি আমার মা না, বরং শত্রু।